আমি তোমাকে কিনেছি পুরো 1 মাসের জন্য। আজ থেকে পুরো 1 মাস তুমি শুধু আমার বিছানায় থাকবে। এই 1 মাসে তোমাকে শুধু আমাকে খুশি করতে হবে। এই সময়ের মধ্যে অন্য কারো দিকে তাকাতেও পারবে না তুমি। তাই আমি যা বলবো চুপচাপ শুনবে। আরমান শাহরিয়া মায়ার কানের কাছে এসে খুব লোভনীয় কণ্ঠে কথাগুলো বলল, যার কারণে মায়ার লোমকূপ দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ আগে একটা বড় ঘরে একটা সিঙ্গেল সোফায় একজন হ্যান্ডসাম ব্যক্তি বসে আছে, আর তার সামনে অনেকগুলো মেয়ে একটা লাইন করে দাঁড়িয়ে আছে। সব মেয়ে একে অপরের থেকে অনেক বেশি সুন্দরী। তাদের মুখে লেগে আছে খুব লোভনীয় হাসি। এখানে তাদেরকে চোখের সামনে বসে থাকা একজন বিশেষ ব্যক্তির সামনে হাজির করা হয়েছে। তিনি দেখতে খুবই সুদর্শন এবং শহরের একজন বড় ব্যবসায়ী। পুরো শহরে এই লোকটির অনেক মর্যাদা আছে। তার নাম আরমান শাহরিয়া। 24 বছর বয়সের খুব সুদর্শন যুবক। তার চেহারা এবং তার পেশিবহুল শরীর এমন ছিল যে যে কোনো মেয়েকেই তার প্রেমে পড়তে বাধ্য করবে। কিন্তু আরমান শাহরিয়ার প্রেম শব্দটা পছন্দ না। সে তার জীবনের প্রতিটি সম্পর্ককে কেবল নিজের মতলবের জন্য বানিয়েছে। আর ভালোবাসা, ভালোবাসা কি, কেমন তার অনুভূতি, সে বিষয়ে তার কোনো ধারণাই ছিল না। আরমান শুধু মনে করে যে আবেগ অনুভূতি শুধুমাত্র একজন ব্যক্তিকে অসহায় করে তোলে। তাই তার কাছে অনুভূতি, আবেগের এসবের কোনো মূল্য ছিল না। যদিও কোনো কিছুর মূল্য থাকে, তাহলে তা হলো সম্পত্তি, খ্যাতি, মর্যাদা এবং তার নিজস্ব মনোভাব। আরমান শাহরিয়া তার ঠান্ডা চোখে দূর থেকে মেয়েদের স্ক্যান করছিল, আর পাশে তার নতুন ব্যবসায়িক অংশীদার আরমানকে বলেছে, এরা আমাদের ক্লাবের কিছু সুন্দরী নৃত্যশিল্পী। আপনি আজ রাতে বিনোদনের জন্য তাদের মধ্য থেকে যে কোনো একজনকে বেছে নিতে পারেন। আমাদের নতুন ব্যবসায়িক চুক্তির জন্য এটি আমার পক্ষ থেকে একটি ছোট্ট উপহার। লোকটা ঠোঁটে ছিল নির্লজ্জের হাসি। আরমান শাহরিয়া হাতে ওয়াইন গ্লাস ধরে ওইসব মেয়ের দিকে তাকায়। সব মেয়েকে খুব ভালোভাবে তৈরি হয়ে এসেছিল যখন তারা জানতে পারলো যে তারা মিস্টার আরমান শাহরিয়ার সামনে হাজির হতে চলছে। প্রত্যেক মেয়ের চোখে যেন আলাদা উত্তেজনা আর নার্ভাসনেস ছিল। প্রতিটি মেয়ে চাই যেন শুধু তাকে নিতে চাক। এই সমস্ত মেয়েরা আরমান শাহরিয়ার জন্য পাগল ছিল। সবাই শুধু মনে মনে দোয়া করছিল যে আরমান শাহরিয়া যেন তাকে লক্ষ্য করে। প্রতিটি মেয়ে তার মুখে একটা প্রলোভন সংকুলন হাসি দিয়ে আরমানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল। আরমান সবার দিকে তাকায়, কিন্তু তার মুখে কোনো বিশেষ ভাব নেই, যেন এইসব মেয়ের প্রতি তার কোনো আগ্রহ নেই। সে তার ওয়াইন গ্লাস থেকে একটা চুমুক দিয়ে বলল, ননসেন্স, সব ফালতু। যদি নতুন কিছু থাকে তাহলে দেখাও। এরকম পুরনো আর ইউজ করা জিনিসগুলো আমার কোনো আগ্রহ নেই। আরমানের এমন উদাসীন উত্তর শুনে সমস্ত মেয়েরা একেবারে আঁতকে ওঠে। আরমান শাহরিয়া সত্যি একজন পাথর হৃদয় ব্যক্তি, যে তিনি যা চান তা পেতে যে কোনো প্রান্তে যেতে পারেন। কিন্তু এত সহজে তার চোখে কোনো কিছুই ভালো লাগে না। তিনি খুব নির্বিচারী ব্যক্তি এবং তার পছন্দগুলো খুব বিরল। আরমানের কথা শুনে পাশে বসা লোকটি তৎক্ষণাৎ বলল, আরে তুমি চিন্তা করো না, আমরা আমাদের ক্লাবে সবচেয়ে তাজা এবং অস্পর্শিত মেয়ে তোমার সামনে তুলে ধরছি। এই বলে লোকটি ওইখান থেকে মেয়েগুলোকে চলে যাওয়ার ইশারা দেয়। সেই সব মেয়েরা হতাশা এবং বিষাদ মুখ নিয়ে সেখান থেকে চলে যায়। তখন লোকটি তার গার্ডকে বলে, যেসব নতুন মেয়েরা ক্লাবে প্রবেশ করছে তাদের 5 মিনিটের মধ্যে হাজির করো। ওই গার্ড মাথা নেড়ে সাথে সাথে সেখান থেকে চলে যায়। একটা ঘরে অনেক মেয়ে রেডি হচ্ছিল। তখন ওখানে একজন গার্ড এসে বলে, আরে চলো, এবার তোমাদের পালা। আজ তোমরা যার সামনে যাচ্ছ সে একজন শহরের একজন বড় ব্যবসায়ী। তাকে মুগ্ধ করলে জীবন সেট হয়ে যাবে। তার নাম আরমান শাহরিয়া। তবে মনে রাখবে, তাকে মুগ্ধ করা এত সহজ নয়। আরমান শাহরিয়ার নামটা শুনে সব মেয়েদের চোখে জ্বলে উঠল, কিন্তু ওখানে থাকা একটা মেয়ের চোখ বড় বড় হয়ে গেল। সেই মেয়েটা বাকি সব মেয়েদের থেকে এক কোণে দাঁড়িয়ে আছে। মেয়েটা অবাক হয়ে গেল, এই নামটা সে কখনো আশা করেনি। কিছুক্ষণ পর কিছু নতুন মেয়ে রুমে প্রবেশ করলো। সেই নতুন মেয়েদের মধ্যে আরমানের চোখ পড়তেই তার চোখ যায় একটা বিশেষ মেয়ের দিকে। লাল রঙের গ্রাউন্ড পরা একটি খুব সুন্দরী মেয়ে সেই মেয়েদের মধ্যে দাঁড়িয়েছে। তার মুখে শূন্য অভিব্যক্তি। মেয়েটিকে দেখে আরমান ভুরু কুঁচকে নেয়। এই মেয়েটি তার কেউ নয়, মায়া আক্তার। মায়া হলো আরমানের প্রাক্তন স্ত্রী। দুনিয়ায়
কেউ এই বিষয়ে জানে না, নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া। আরমান মায়াকে ডিভোর্স দিয়েছিল কারণ মায়ের সাথে তার বিয়ে হয়েছিল তার ইচ্ছের বিরুদ্ধে। আরমান মায়াকে ওখানে থেকে বেশ অবাক হয়ে যায়। আরমান সামনে বসা লোকটি আরমানের উদ্দেশ্যে বলে, এরা আমাদের ক্লাবে একদম তাজা তাজা মাল। এরা আজকেই জয়েন করছে এই কাজে। এটা ওদের সৌভাগ্য যে আপনার মতো একজন অসাধারণ ব্যক্তির দ্বারা তারা তাদের কেরিয়ার শুরু করতে যাচ্ছে। এই কথার কোনো উত্তর দেয় না আরমান, কারণ তার চোখ তো এক জায়গায় আটকে আছে। সব মেয়েরা এসে আরমানের সামনে লাইন দিয়ে দাঁড়ায়। মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আরমানের দিকে সে একবারও তাকায়নি। আরমান উঠে দাঁড়ায়, ওয়াইনের গ্লাস রেখে সেই মেয়েদের কাছে যায়। সোফায় বসা লোকটি খুশি হয়ে ভাবছিল যে আরমান এই মেয়েদের প্রতি আগ্রহ দেখাচ্ছে। আরমান সেই মেয়েদের চারিদিক থেকে দেখছিল, কিন্তু বাস্তবে তার চোখ ছিল কেবল মায়ার দিকে। প্রতিটি মেয়ে তাদের স্টাইল, কাতিল আনা হাসি আর আবেদনময়ী শরীর দিয়ে আরমানকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছিল, তাকে ছুঁয়ে প্ররোচনা করছিল। কিন্তু আরমান ওখানে কারো প্রতি, মেয়ের প্রতি কোনো আগ্রহ ছিল না। সে শুধু মায়ের দিকে মনোযোগ দিয়ে তাকিয়েছিল। ওকে দেখে মনে হচ্ছে অন্য মেয়েদের থেকে একদম আলাদা, খুব স্বাভাবিকভাবে এক জায়গায় দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত একবারও চোখ তুলে তাকায়নি, যেন সে তার প্রতি মোটেও আগ্রহ দেখাচ্ছে না। মায়া আরমানকে গুরুত্ব দিচ্ছে না, তার দিকে তাকাচ্ছে না। এই বিষয়টা আরমানকে আরও রাগিয়ে দিচ্ছিল। আরমান মায়ের সামনে গিয়ে তার হাত ধরে লাইন থেকে টেনে নেয় এবং তার অন্য হাত দিয়ে মায়ের কোমর শক্ত করে ধরে রাখে। মায়া আরমানের বুকের উপর হুমড়ি খেয়ে পড়ে যায় এবং শক্ত করে আরমানের শার্ট আঁকড়ে ধরে, কিন্তু তখনও আরমানের দিকে তাকাচ্ছিল না। আরমান মুখে বাঁকা হাসি নিয়ে বলে, আমি শুধু একেই চাই। আরমানের উত্তর শুনে লোকটা খুশি হয়ে যায়, কিন্তু অন্য অন্য সব মেয়েরা হতবাক হয়ে যায়। এই সাধারণ মেয়েটির মধ্যে এমন কি ছিল যে আরমান তার জন্য সেই সব মেয়েদের উপেক্ষা করলো? আরমানের শেষ পছন্দ কাউকে পছন্দ হয়েছে দেখে লোকটি খুব খুশি হয়ে যায়। উনি বললেন, অবশ্যই মিস্টার আরমান, আপনার পছন্দের দাম আছে বলতে হবে। ও সাধারণ হলে সব মেয়েদের থেকে সুন্দরী। ও এইমাত্র যোগ দিয়েছে এই কাজে। আপনি যে মেয়েটির গায়ে হাত দিয়েছেন, এই মেয়েটি আপনার সেবায় উপস্থিত থাকবে। ও আজ রাতে আপনাকে বিনোদন করবে। আরমান খুব মনোযোগ দিয়ে মায়ের দিকে তাকায়। 1 বছরের দীর্ঘ দাম্পত্য জীবনে এই প্রথম সে মায়াকে এত কাছ থেকে সামনাসামনি দেখেছে। নইলে বিয়ের পর সে না মায়া তার বাড়িতে থাকতে দিয়েছে, আর না কখনো তার সামনে আসার অধিকার দিয়েছে। বিয়ের পরে মায়া তার বাবার বাড়িতে থাকতো। আরমান এবং মায়ার পরিবার ছাড়া পৃথিবীর আর কেউ তাদের বিয়ের কথা জানতো না। আরমান মায়াকে খুব ঘৃণা করত। সে কখনো মায়ের মুখ দেখতে চায়নি নিজের থেকে। মায়া বিয়ের পর 1 বছর তার বাবার বাড়িতে থাকে এবং একদিন আরমান তার বাড়িতে ডিভোর্স কাগজ পাঠায়। তখন তাদের সম্পর্ক শুরু হয়েছিল এবং কখন শেষ হয়েছিল কেউ সে সম্পর্কের কোনো খবর পায়নি। আরমান তাদের সবাইকে রুম থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত করে, কারণ তার এখন আর কাউকে সহ্য হচ্ছিল না। তার চোখ তখনও নিচু হয়ে থাকা মায়ের মুখের দিকে। সে চোখের পাপড়ি তুলে আরমানের দিকে তাকাচ্ছেও না। আরমান ইশারা করে, সাথে সাথে লোকটি সব মেয়ে এবং গার্ডগুলোকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ওরা সবাই চলে যেতে আরমান অভিব্যক্তি আরও কঠোর হয়ে উঠল। আরমান মায়ের কোমরটা আরও একটু শক্ত করে ধরল, যাতে মায়ের ব্যথা করতে শুরু হয়। আরমান, তাহলে এই ব্যবসা কবে থেকে শুরু করলে? আরমানের কথাগুলো খুব কড়া ছিল, যা মায়ের হৃদয়কে ব্যথিত করছিল। এই বিয়ে তাদের দুজনের ইচ্ছার বিরুদ্ধে হলেও মায়া আরমানকে অনেক পছন্দ করতে শুরু করেছিল। যে এ মুহূর্তে সে আরমানকে প্রথমবার দেখেছিল, তার হৃদয় আরমানের উপর পড়েছিল। আরমানের বিয়েতে খুশি ছিল না, কিন্তু মায়ের সিদ্ধান্ত নিয়েছিল যে আজ না হয় কাল সে আরমানের হৃদয়ে ঠিক জায়গা করে নেবে। কিন্তু আরমান তাকে সেই সুযোগ কখনো দেয়নি। মায়া বিয়েটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু আরমানের কাছ থেকে সে যা পেয়েছে তা ছিল শুধু অবজ্ঞা আর অবহেলা। হঠাৎ একদিন যখন ডিভোর্স পেপার তার বাড়িতে আসে, তখন মায়ার সব আশা ও স্বপ্ন ভেঙে যায়, খুব খারাপভাবে ভেঙে। আরমান তাকে ডিভোর্স পেপার সহ কিছু টাকা পাঠিয়েছিল ভরণপোষণ হিসেবে, যা মায়া স্পষ্ট নিতে অস্বীকার করেছিল এবং ডিভোর্স পেপারে সাইন করে এবং সেই টাকা ফেরত পাঠিয়েছিল। বিবাহ বিচ্ছেদের পর দুজনে আর কখনো একে অপরের মুখোমুখি হয়নি, কিন্তু মায়া স্বপ্নে ভাবতে পারেনি যে তাদের এমনভাবে দেখা হবে। মায়া সাহস সঞ্চয় করে আরমানের চোখের দিকে তাকিয়ে খুব ঠান্ডা গলা বলে, দরিদ্রদের মধ্যে দিয়ে বাঁচার কোনো ইচ্ছে নেই। আমার কিছু শখ আছে যা পূরণ করার জন্য আমার টাকার প্রয়োজন। এখন আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমাকে কোথাও না কোথা থেকে তো আমার শখ পূরণের উপায় খুঁজে বের করতে হবে। আমার অনেক টাকার দরকার। মায়ের কথা শুনে আরমানের গম্ভীর মুখটা আরও গম্ভীর হয়ে উঠল। গম্ভীর গলাতে বলে ওঠে, ও
তাহলে আমার প্রাক্তন স্ত্রীর শখ আছে বুঝি? টাকার জন্য শরীর বিক্রি করার জন্য এই বাজারে নেমেছে? বাহ! শখ মানুষের কতই কি না করতে হয়। আমি তোমায় ডিভোর্স দিয়ে একদম ভালোই করছি। তোমার মতো মেয়েদের দিয়ে শুধু শরীরের আগুন নিভানো যায়, বউ করে সংসার করা যায় না। তোমার মতো মেয়ে কোনো যোগ্যতাই নেই আমার বউ হওয়ার। আরমান দাঁত কিরমির করে কথাগুলো বলল। কেন জানি না, কিন্তু হঠাৎ করে খুব রাগ লাগছে তার। যদিও আরমানের কথাগুলো মায়াকে অনেক কষ্ট দিচ্ছিল, কিন্তু সে তার সমস্যাগুলো আরমানকে দেখাতে চায় না। আর কেনই বা দেখাবে সে? যে ব্যক্তি বিয়ের আগেও চিন্তা করেনি, ডিভোর্স দেওয়ার আগেও ভাবেনি, তার মুখের দিকে তাকায়নি, তার ফিলিংস নিয়ে ভাবেনি, তাকে কেন সমস্যাগুলো দেখাবে? মায়ের মুখে একটা প্রলোভন সংকুলন হাসি দিয়ে আরমানের গলায় হাত রেখে বলো, যদি এমনই হয় তাহলে চলুন, আমি আপনার ইচ্ছে পূরণ করব আর আপনি আমার ইচ্ছে পূরণ করবেন। যাই হোক, গত কয়েক মিনিট ধরে আমার ইনকামটা একটু ধীর গতিতে চলছে। আপনার মতো কোনো ধনী লোক পাইনি তার জন্য। আজ যখন আপনার মতো ধনী কাউকে পেয়েছি, তখন আমি কোনো কমতি রাখতে চাই না। আপনি যেমন চাইবেন আপনাকে আমি তেমন সার্ভিস দেবো। আর আমাকে বিশ্বাস করুন, আমি আপনাকে একটুও অভিযোগ করার সুযোগ দেব না। আজ পর্যন্ত আমি আমার গ্রাহকদের কাউকে খুশি না করে যেতে দেইনি। আরমান অবাক হয়ে পড়ল, গ্রাহক? কতজন গ্রাহক আছে তোমার? আরমানের মুখে বিস্ময়ের ছাপ, তার গলার আওয়াজে রাগের আভাস স্পষ্ট। আরমানকে অবাক হতে দেখে মায়া বাঁকা এসে বলল, আমার কতজন গ্রাহক আছে এতে আপনার কি যায় আসে মিস্টার আরমান শাহরিয়া? এটা তো আমার নিত্যদিনের কাজ। এত লোকের কথা কিভাবে মনে রাখি বলুন? মায়ের এমন নির্লজ্জ কথা শুনে আরমানের মুখে রাগকে লাল হয়ে যায়, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। রাগে আরমান তার হাত দিয়ে মায়ের চিবুক শক্ত করে ধরল। মায়ের প্রচণ্ড ব্যথা অনুভব করছিল, কিন্তু ও তার ব্যথা আরমানকে দেখাতে যাচ্ছিল না। মুখে ঝুলিয়ে রাখা গা জ্বালানো হাসি। আরমান, আমি ভেবেছিলাম তুমি ভালো মেয়ে, তাই তোমাকে ডিভোর্সের সাথে কিছু টাকা পাঠিয়েছিলাম। তুমি যখন টাকাটা ফেরত দিয়েছিলে, তখন আমি ভেবেছিলাম তুমি হয়তো একজন আত্মসম্মানী মেয়ে। কোথাও না কোথাও আমার একটু অপরাধবোধ কাজ করছিল যে আমি কারো জীবন নষ্ট করছি। কিন্তু আজ তোমাকে এইভাবে দেখার পর আমার সেই মায়া এবং সেই অপরাধবোধটাও চলে গেছে। এখন মনে হয় যা করছি একদম ঠিক করেছি। যাই হোক, তা তুমি আজ পর্যন্ত কত মানুষের বিছানা গরম করছো? হ্যাঁ, কত মানুষ এই শরীর ছুঁয়েছে, কত মানুষের তৃষ্ণা নিবারণ করছে তুমি? কী হলো বলো, উত্তর দাও। আরমান উত্তেজিত হয়ে মায়াকে কথাগুলো জিজ্ঞাসা করলো। আরমানের কথা শুনে মায়া হালকা হেসে বলে, বললাম না, আমার মনে হয় না এগুলো জেনে আপনার কোনো লাভ হবে। আমি অনেকের সাথে খেলছি, বিশ্বাস করুন, আমার অনেক অভিজ্ঞতা আছে। আমি আপনাকে খুব খুশি করতে পারবো। একবার শুরু করে তো দেখুন, আপনার পুরো টাকা উসুল হয়ে যাবে। মায়ের কথাগুলো আরমানের রক্তকে আরও গরম করে দিচ্ছিল। ও মায়াকে বিছানার কাছে নিয়ে যায় এবং জোর করে তাকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। তখনও প্রলোভন সংকুলন হাসি মায়ের মুখে রেগে গেছে। আরমান রেগে গিয়ে নিজের সমস্ত পোশাক খুলতে শুরু করে। মায়া আস্তে আস্তে তার শরীর থেকে জামা কাপড় সরিয়ে নেয়। আরমানের চোখের সামনে বিবস্ত্র ছিল। মায়া কাছাকাছি এসে বলল, আরমান বলল, তোমার কতটা অভিজ্ঞতা আছে দেখাও আমায়। আমি চাই তুমি আমাকে সন্তুষ্ট করো। মায়া তার মুখে একটা ধূর্ত হাসি নিয়ে আরমানকে কাছে টেনে এবং আবেগের সাথে আরমান মায়াকে এমনভাবে কিস করতে শুরু করে যে মায়ের ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়, যেন পুরো রাগটা মায়ের ঠোঁটের উপর যাচ্ছে। কিন্তু মায়া কোনো প্রতিক্রিয়া দেখায় না, চুপচাপ সহ্য করে নেয়। এরপর ওরা মত্ত হয়ে যায় সেই আদিম খেলায়, যা যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু এতে কোনো ভালোবাসা ছিল না। ছিল শুধু আরমানের রাগ, যা মায়ের শরীরের উপর দিয়ে বয়ে গেল। মায়া হাসি মুখে সব কিছু সহ্য করছিল। সে অনেক কষ্ট পাচ্ছিল, তারপর সে তার মুখে তার ব্যথা প্রকাশ করতে দিচ্ছিল না। আরমান সারাটা রাত মায়ের সাথে কাটায়। সকালবেলা আরমান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তারপরে মায়া ওয়াশরুমে যায় এবং দরজা বন্ধ করে দেয়। ভিতরে যেতে মায়া তো যন্ত্রণা কষ্ট তার চোখে অশ্রু হয়ে ঝরতে থাকে। মুখের উপর হাত চাপা দিয়ে নীরবে কান্নায় ভেঙে পড়ে। ঝর্ণার জল শরীরে পড়ছিল, তার শরীরে লাল নীল চিহ্ন ছিল, যা বোঝায় যে আরমান কতটা নিষ্ঠুরভাবে তাকে আশ্রয় খেয়েছে। তার শরীর থেকে বেশি আত্মায় ব্যথা লেগেছে। মায়া তার কণ্ঠস্বরকে চাপা দিয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পরে ব্যথাযুক্ত শরীর নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আরমান পোশাক পরে রেডি হয়ে নিয়েছে বেরিয়ে যাওয়ার জন্য। যাওয়ার আগে সে তার কোট থেকে একটা চেক বের করে মায়ের কাছে এসে চেকটি মায়ের দিকে ছুঁড়ে দেয়। এই ধরো তোমার রাতের সেবার মূল্য। মায়ের নিজের ভেতরের কষ্টটা লুকে নির্লজ্জভাবে চেকটা তুলে নিয়ে তাকায়। চেকে লেখার পরিমাণটা দেখে মায়ের ঠোঁটে হাসি ফুটে ওঠে। আরমানের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ স্যার। পরিমাণটা দেখে মনে হচ্ছে আপনি আমার সার্ভিস খুব পছন্দ করছেন।
অবশ্যই আবার আসবেন। আরমান মায়ের চুলের মুঠো করে ধরে একটু কাছে নিয়ে আসে। এতে ব্যথা পাই, কিন্তু মুখে প্রকাশ করে না। আরমান রাগে দাঁত কিরমির করে বলে, প্রশ্নই আসে না। এই আরমান শহরে একবার যেমন যেই জিনিস ব্যবহার করে, তাতে দ্বিতীয়বার আর হাত দেয় না। মা একটু মন খারাপ ভাট করে বলে, ও, এর মানে আমি আর আপনার সাথে রাত কাটানোর সুযোগ পাবো না? সমস্যা নেই, আপনি না হলে অন্য কোনো মোটাপাটি ঠিকই পেয়ে যাব। শহরে এমন লোকের অভাব নেই। যাই হোক, আজ রাতে আমার আরেকজন ব্যবসায়ীর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, তার জন্য প্রস্তুত হতে হবে। একটু সুন্দর পোশাক কিনতে হবে, তারপরে অনেক প্রস্তুত হতে হবে। আমি ব্যস্ত, আপনার সাথে দেখা করে ভালো লাগলো, মিস্টার আরমান শাহরিয়া। এই বলে মায়ের চেক নিয়ে রুম থেকে চলে যায়। আজ রাতে অন্য কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট? মায়ার এসব কথা শুনে আরমান অবাক হয়ে গেল। কেন জানি ওর খুব রাগ লাগছিল। এতে আরমান কনফিউজ হয়ে বিরক্ত নিয়ে মনে মনে বলল, ও সারা শহরের মানুষ নিয়ে রাত কাটাক, তাতে ওর কি? এই ভেবে আরমান সেখান থেকে সোজা তার অফিসের জন্য রওনা দেয়। ক্লাব ছাড়াবার মায়া সোজা হাসপাতালে যায়। তার ফোনে অনেকগুলো মিস কল ছিল। মায়া তাড়াহুড়ো করে একজন ডাক্তারের কেবিনে ঢুকে যায়। মায়াকে ডেকে ডাক্তার বললেন, আরে আপনি এসেছেন? আমরা আপনাকে অনেকবার ফোন করেছি, আপনি আমাদের ফোন ধরলেন না। ক্ষমা চেয়ে মায়া খানিকটা নার্ভাস কণ্ঠে বলে, আমি দুঃখিত ডাক্তার, আমি একটা কাজে আটকে গেছিলাম। ডাক্তারবাবু, উনি কেমন আছেন? ডাক্তার মায়াকে বললেন, আসলে গতকালে ওনার অবস্থা খারাপ হয়ে গেছিলো, বারবার আপনার সাথে দেখা করতে চাইছিল, তাই আপনাকে এতবার ফোন করছি। ডাক্তারের কথা শুনে মায়ের হৃৎপিণ্ডটা থেমে যায়। এখন কেমন আছেন ডাক্তার? ডাক্তার মায়াকে শান্ত করে বলে, উনি এখন ভালো আছেন, চিন্তা করবেন না। এই কথা শুনে মায়ের স্বস্তির নিঃশ্বাস পেলে। ডাক্তার মায়াকে বললেন, ওনার কেমোথেরাপি শুরু করতে হবে, উনি ক্যান্সারের শেষ পর্যায়ে আছে। আমি আপনাকে কোনো মিথ্যে সান্ত্বনা দিতে চাই না। আমরা জানি তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আপনি কি নিশ্চিত যে আপনি এত টাকা খরচ করতে চান? কথা শুনে মায়ের চোখে পানি চলে আসে। ডাক্তার কী বলেছেন এসব? ওনাকে ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, আমি ওনাকে হারাতে চাই না। ডাক্তার মায়াকে শান্ত করে বলেন, আমি বুঝতে পারছি, চিন্তা করবেন না, উপরওয়ালার উপর ভরসা রাখুন। ওনার কেমোথেরাপি শুরু করার সময় হয়ে গেছে, আপনি বিলটা জমা করে দিন। আর হ্যাঁ, ওনার কিন্তু অনেক দামি ওষুধপত্র লাগবে, তাই সব সময় টাকা রেডি করুন। মায়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথাটা একটু নেড়ে বলে, হ্যাঁ ডাক্তার সাহেব, চিন্তা করবে না, আপনি শুধু চিকিৎসা শুরু করুন, আমি সব খরচ বহন করব। এই কথা শুনে ডাক্তার মৃদু হেসে মাথা নাড়েন। মায়া হাসপাতালে একটি ওয়ার্ডে যায়। সেখানে একজন লোককে শুয়ে থাকতে দেখে। ওনাকে দেখে প্রাণহীন দেখা যাচ্ছিল, মাথায় কোনো চুল নেই। জামা পরানো না হলে শরীরের সব হাড়গোড় গোনা যাবে। ওনাকে দেখতে অবিকল একটা মৃতদেহের মতো। এই অবস্থায় লোকটিকে দেখে মায়ের খুব কষ্ট পাচ্ছিল, কারণ সেই লোকটা আর কেউ নয়, তার জন্মদাতা পিতা, যিনি ক্যান্সারের সাথে লড়াই করছেন। ধীরে ধীরে ক্যান্সারের কারণে তার শরীর সম্পূর্ণ ফাঁপা হয়ে গেছে। মায়া তার সাহস জোগাড় করে এবং তার বাবার বেডের কাছে গিয়ে যায়, হাসির আড়ালে তার মুখে দুঃখ লুকিয়ে। বিছানায় নির্জীব হয়ে শুয়ে থাকা লোকটি মায়াকে দেখে যেন তার প্রাণ ফিরে আসে। চোখ চকচক করে ওঠে। সে হাত এগিয়ে দিয়ে মায়াকে কাছে আসতে ইশারা করে। মায়া কাছে আসতে লোকটি হাত ধরে বেডের কাছে চেয়ারে বসে, পাপা কেমন আছো তুমি? জানো, আজ আমি ডাক্তারের সাথে দেখা করছি। ডাক্তার কি বলছে জানো? তিনি বলছেন তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ঠিক আগের মতো। লোকটা জানতো মায়া তাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছে। সে যে অবস্থায় আছে সেখান থেকে শুধু মৃত্যুর দিকে যেতে পারে, জীবনে বেঁচে থাকার দিকে নয়। তবুও মায়া তাকে উৎসাহ দিচ্ছিল। উনি জানতো মায়া খুব কষ্ট পাচ্ছে, আর সেই কষ্ট তার হাসির আড়ালে লুকিয়ে রেখেছে। বাবা তো তাই বুঝেনি। উনি নিজের জন্য নয়, তার মেয়ের জন্য চিন্তিত। মায়া দেখতে খুব সুন্দর এবং নিষ্পাপ ছিল। জানেন না, উনি না থাকলে ওনার মেয়ে এই দুনিয়ায় কীভাবে বাঁচবে। ওনার নাম আশরাফ তালুকদার, মধ্যবিত্ত পরিবারের মানুষ। ওনার বাবা অর্থাৎ মায়ার দাদা এবং আরমানের দাদা ছিল স্কুলের বন্ধু। অনেক আগেই তারা দুজনে মায়া আর আরমানের বিয়ে ঠিক করে রেখেছিল। আরমানের পরিবার জোর করে মায়াকে আরমানের সাথে বিয়ে দিয়েছিল, আর আরমান বিয়ে করে নিলেও তা মানতে রাজি ছিল না। যেহেতু তার ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা দেওয়া হয়েছিল, মায়াকে ওদের বাড়িতে আনতে দেয়নি। এই যে বলে, ওই মেয়ে যদি এই বাড়িতে আসে তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। আরমানের দাদা জানতেন মায়া ভালো মেয়ে, আর আরমান কেমন ছেলে তা তিনি ভালোই জানতেন। তাই ওনার মনে ছিল মায়াই একমাত্র আরমানকে সামলাতে পারবে। মৃত্যুর আগে আরমানের দাদা শেষ ইচ্ছে ছিল দুজনে বিয়ে হোক। দাদার শেষ ইচ্ছে বাধ্য হয়ে আরমান মায়াকে বিয়ে করে নেয়, কিন্তু তার মুখ দেখতে চায়নি। বিয়ের পরে আরমানের দাদা মারা যান। আশরাফ, আমাকে মিথ্যে সান্ত্বনা দিও না মামুনি। আমি জানি আমার হাতে বেশি সময় নেই, পৃথিবীর কোনো চিকিৎসায় আমাকে সারিয়ে তুলতে পারবে না।
আমি আমার জীবন নিয়ে চিন্তিত নই। আমি তোমাকে নিয়ে চিন্তিত। তুমি আমাকে এত দামি হাসপাতালে ভর্তি করেছ আমার চিকিৎসার জন্য। কিন্তু এখন তার খরচ তুমি কীভাবে বহন করবে? তুমি আমায় বাড়ি নিয়ে চলো। আমি তোমার সাথে সময় কাটাতে চাই। আমি এই হাসপাতালে মরতে চাই না। মায়ের সাথে সাথে তারা পাপাকে বাধা দিয়ে বলল, বাবা থামো। তোমাকে কতবার বলছি এসব ফালতু কথা বলবে না। তোমার কিচ্ছু হবে না। তুমি সুস্থ হয়ে যাবে। ডাক্তার আমাকে বলেছে যে তোমার উপর নতুন ওষুধ ব্যবহার করছে, যেগুলো আস্তে আস্তে কাজ করছে। এখন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, বিশ্বাস করো। আশরাফ, এত টাকার ব্যবস্থা করছো কোথা থেকে তুমি? কিছু ভুল কাজ? আশরাফ এই কথা বলতে মায়া তাড়াতাড়ি উত্তর দেয়, না পাপা, আমি একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছি। এই চাকরির ভিত্তিতে তোমার চিকিৎসার জন্য লোন নিয়েছি। তুমি চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তারপর আমরা দুজনে বাড়ি যাব। আশরাফ একটু দুঃখী হয়ে যায়। মায়া তার পাপাকে দুঃখিত দেখতে পায় না। সে তার পাপার হাতে হালতো করে চুমু খেয়ে বলে, পাপা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার কিছু হতে দিব না, কিচ্ছু না। আশরাফ হালকা হেসে মায়ের মাথায় হাত বুলিয়ে দেয়। বাবাকে এমন নিষ্প্রাণ অবস্থা দেখে মায়ের খুব কষ্ট হয়। আল্লাহ জানে তাকে নিয়ে কী খেলা খেলছে। ছোটবেলায় তার মা ছিনিয়ে নিয়ে গেছে, বিয়েও ভেঙে গেছে। এখন তার বাবাই তার শেষ ভরসা। আল্লাহ তাআলা এখন তাকেও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং ওর বাবাকে বাঁচানোর জন্য নিজের কতটা মূল্যবান জিনিস হারিয়েছে তা একমাত্র ওই জানে। মায়া মনে মনে বলল, আই এম সরি পাপা, আমি কি করছি তা বলতে পারবো না। তবে তোমার জীবন বাঁচাতে আমি যে কোনো প্রান্তে যেতে প্রস্তুত। আমি জানি আমি যা করেছি খুব অন্যায় করছি। যে এই রাস্তায় আমি নেমেছি এতে আমার জীবন নষ্ট হয়ে যাবে এবং আমি কখনো এর থেকে বেরিয়ে আসতে পারবো না। তবে আমি তোমাকে এভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। প্লিজ তুমি আমায় ক্ষমা করো। পাপাকে খাবার ও ওষুধ দেওয়ার পর মায়া তার বাড়ি ফিরে আসে। প্রথমে সে একটা পেইন কিলার খেয়ে নেয়, কারণ তার শরীরে প্রচুর ব্যথা হচ্ছিল। আর হবেই না কেন, আরমান তো পুরো পশুর মতো ব্যবহার করছে ওকে। ব্যথানাশক ওষুধ খাওয়ার পর মায়া হালকা কিছু খায় এবং তারপর বিছানায় শুয়ে পড়ে। বিছানায় শুয়ে সে ক্লান্ত এবং যন্ত্রণায় কাতরাচ্ছিল। রাতে মায়া রেডি হয়ে ক্লাবে পৌঁছালে ক্লাবের মালিক মায়াকে তার কাছে ডাকে। মায়া ক্লাবের মালিকের কাছে পৌঁছে বলে, স্যার, আমাকে আপনি ডেকেছেন? ক্লাবের মালিক মায়ের দিকে তাকিয়ে বলে, আরে মায়া, তুমি এসেছো, ভালো হয়েছো। আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। তোমার ফোনে ঠিকানা পাঠিয়েছে। আজ রাতে তোমাকে ওখানেই যেতে হবে। মায়া ঠিকানা দেখার সাথে সাথে অবাক চোখ তাকায়। শাহরিয়া মেনশন। ক্লাবের মালিক একটু উত্তেজিত হলে, জানো, তোমার সার্ভিস তার এত ভালো লেগেছে যে তোমাকে পুরো 1 মাসের জন্য ভাড়া করে নিয়েছে। তুমি তো লটারি জিতেছো মায়া, অভিনন্দন। এখন তুমি টাকার পুকুরে গোসল করবে। মায়া যেন আকাশ থেকে পড়ল, কারণ সে এটা মোটেও আশা করেনি। মায়াকে অবাক হতে দেখে লোকটা বলল, কি, খুব অবাক হয়েছে তো? হওয়ারই কথা। মায়া যেন নিজের হুঁশ ফিরে পেল। স্যার, 1 মাস খুব বেশি হয়ে গেল না? ক্লাবের মালিক চোখ ঘুরিয়ে বলল, তো এতে আশ্চর্য হওয়ার কী আছে? মেয়েরা এই সুযোগের জন্য মুখিয়ে থাকে। আর তুমি এত ভালো সুযোগ পেয়ে খুশি নও? যাও, তাড়াতাড়ি এই অ্যাড্রেসটায় চলে যাও। আমি ওনার থেকে টাকা নিয়ে নিয়েছি। এখন তোমাকে যেতেই হবে, না হলে আমার ব্যবসা লাটে উঠে যাবে। লোকটার কথা শোনার পর মায়া শুধু মাথা নাড়ল। সে তখনও বিভ্রান্ত এবং অবাক ছিল, কিন্তু তার অর্থের প্রয়োজন মেটানোর জন্য তাকে এই কাজটা করতে হবে। মায়া মনে মনে বলে, আমি জানি না আমার ভাগ্যে আর কী কী আছে। শাহরিয়া মেনশন। মায়া অটো থেকে নেমে শাহরিয়া মেনশনের গেটের সামনে দাঁড়িয়েছে। যেই বাড়িতে তার বউ হয়ে ঢোকার কথা ছিল, সেই বাড়িতে আজ রক্ষিতা নামে ঢুকতে হচ্ছে। বিয়ের পর আরমান মায়াকে তাদের বাড়ি নিয়ে আসেনি। বিয়েটা মায়াদের বাড়িতে হয়েছিল। কবুল বলার পর আর এক মুহূর্ত ওদের বাড়িতে থাকেনি। চলে গিয়েছিল নিজের ফ্ল্যাটে। আর বলেছিল ওই মেয়ে যদি ওদের বাড়িতে আসে তাহলে ওই বাড়িতে আর কোনোদিন পা দিবে না। সারা জীবনের জন্য পাড়ি দেবে বিদেশে। আরমানের মা চায়নি ছেলেকে হারাতে, তাই বাধ্য হয়ে মায়াকে তার বাবার বাড়িতে রেখে এসেছিল। মায়া অনেক ভেঙে পড়েছিল, কিন্তু নিজেকে শক্ত করে নিয়েছিল শুধুমাত্র ওর বাবার কথা ভেবে। ওর বাবা যে এই দুনিয়ায় আর কেউ নেই ও ছাড়া। মায়া গেটের সামনে গিয়ে দারোয়ানকে ডাক দিল। দারোয়ান মায়ের পরিচয় জানতে জিজ্ঞাসা করতে মায়া কি উত্তর দেবে ভেবে পেল না। শুধু বলল, মিস্টার আরমান তাকে আসতে বলেছে, তার সাথে দরকার আছে। দারোয়ান কল করলো আরমানের পার্সোনাল মেটকে। মেট যাওয়ার পারমিশন দিলে দারোয়ান গেট খুলে দিল। মায়ের ভেতরে প্রবেশ করলো আর চারিদিকে সৌন্দর্য দেখে অবাক হয়ে গেল। রাজপ্রাসাদের মতো ডুপ্লেক্স বাড়ি। গেট থেকে সোজা মোরাম বিছানো রাস্তা কিছুটা 3 ভাগ হয়ে গেছে। মাঝখানে পানির ফোয়ারা, একটা রাস্তা গেছে বাড়ির মেন গেট, আর একটা গেছে গ্যারেজ, আর একটার দিকে সুইমিং পুল বাগানের দিকে। বাগানে বিভিন্ন রকমের গাছ এবং সেই গাছে বিভিন্ন রং বেরঙের ছোট ছোট লাইট লাগানো। এটা রাত্রিবেলা হলে চারিদিকে দিনের আলোর মতো স্পষ্ট। চারিদিকে সৌন্দর্য দেখে মায়া মুগ্ধ হয়ে গেল। চারিদিকে দেখতে দেখতে এগিয়ে এলো বাড়ির মেন দরজায়। কেন জানি মায়ের আজ খুব ভয় করছে। কাঁপা কাঁপা হাতে কলিং বেল চাপ দিল।
আরমান নিজের রুমের সোফায় বসে আছে চোখ বন্ধ করে ও চোখের উপর এক হাত দিয়ে। কি হচ্ছে তার সাথে ও কিছুই বুঝতে পারছে না। আজ যখন ও ক্লাব থেকে বেরিয়ে অফিসে গেল তখন অফিসে কোনো কাজে মন বসাতে পারছিল না। বারবার শুধু মায়ের বলা কথাগুলো মনে পড়ছিল। কেন জানি না ও মানতে পারছিল না যে মায়া আজ অন্য কোনো পুরুষের সাথে রাত কাটাবে। সারাটা দিন নিজের কাছে মন বসাতে পারেনি। যেই মায়া ডিভোর্স লেটারের সাথে ওর দেওয়া টাকা ফিরিয়ে দিছিল সেই মায়া আজ নিজের ইচ্ছে পূরণের জন্য এই রাস্তায় নেমেছে, সেটা কিছুতেই মানতে পারছে না। কীভাবে মানবে? ও যে খুব ভালো করে বুঝে পেরেছিল ওটা মায়ার প্রথমবার ছিল, আর তার প্রমাণ ছিল বিছানায় লেগে থাকা ব্লাডের দাগ। কিন্তু মায়া যে বলেছিল এর আগেও অন্যের সাথে, না না, আর কিছু ভাবতে পারছে না আরমান। ওর মাথা হ্যাং হয়ে যাচ্ছিল। মায়া কেন তাকে মিথ্যে বলেছিল? কেন ও নিজেকে আরমানের চোখে খারাপ বানাতে চাইছিল? কিচ্ছু বুঝতে পারছে না আরমান। তাই আর কোনো কিছু না ভেবে কল লাগিয়েছিল সেই ক্লাবের মালিককে। টাকা দিয়ে কিনে নিয়েছি মায়াকে 1 মাসের জন্য। মায়া আসার সময় হয়ে গেছে, হয়তো এর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আরমান সোফায় আশ্রয় হয়ে শুয়ে নিজের করা কাজের কথা ভাবছিল আর বিরক্ত হচ্ছিল। ও কেন এত আগ্রহ দেখাচ্ছে মায়ের বিষয়ে? কেন এবার আগের মাথায় হুট করে মেয়েটাকে 1 মাসের জন্য কিনে নিল? ও তো মায়াকে ডিভোর্স দিয়েছিল ওর একমাত্র ভালোবাসা মাইশার জন্য। তাহলে কেন আবার এই মেয়েটাকে ওর জীবনে ঢুকতে দিল? মাইশা, ও তো এখনও ওর মাইশার কোনো খবর পায়নি। কোথায় আছে, কেমন আছে, আদৌ কি এই দুনিয়ায় বেঁচে আছে? না না, কী ভাবছে এসব? মাইশা আছে, কিচ্ছু হতে পারে না ওর। ঠিক একদিন মাইশাকে খুঁজে পাবে ওর মাইশাকে। হঠাৎ দরজায় নক হওয়ার শব্দে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো আরমান। সোজা হয়ে দরজার ওপাশে থাকা ব্যক্তিকে আসার অনুমতি দিল। কামিন। দরজা খুলে প্রবেশ করলে আরমানের পার্সোনাল মেড রুবি। এই রুবি আরমানের সমস্ত কাজ করে। আরমানের খাওয়া দাওয়া, রুম গোছানো, কাপড় ধোয়া থেকে শুরু করে সমস্ত যাবতীয় কাজ রুবি দেখাশুনো করে। বয়স 26-এর কাছাকাছি। রুবি রুমে ঢুকে বলে, স্যার, যে এই মেয়েটা আসার কথা ছিল উনি এসে গেছেন। আরমান বুঝতে পারল রুবি মায়ের কথা বলছে। আরমান বলে, ঠিক আছে, তুমি ওকে আমার রুমে পাঠিয়ে দাও, আর দরকার হলে আমি তোমায় ডেকে নেব। রুবি, ওকে স্যার। এই বলে রুবি নিচে চলে যায়। কিছুক্ষণ পরে দরজা আবারও নকের আওয়াজ পায়। আরমান বুঝতে পারে এটাই মায়া হবে। আরমান আসার অনুমতি দিলে মায়া আস্তে করে দরজা খুলে রুমে প্রবেশ করে। মায়ের চোখ যায় সোফায় চোখ বন্ধ করে বসে থাকা আরমানের উপর। আরমান, তো চলে এসেছো তুমি? অনেক লেট করে দিয়েছো। মায়া আরমানকে বলে, আমার বস আমাকে বলেছিল যে আপনি আমাকে 1 মাসের জন্য ভাড়া করেছেন। মিস্টার আরমান শাহরে, আমি জানতাম না যে আমার সার্ভিস আপনি এত পছন্দ করেন। শুধু আপনার কারণে আমার অন্য ক্লায়েন্টরা খুব হতাশ। আজ আমি অন্য কারোর সাথে যেতে চাইছিলাম। আমি তার জন্য অনেক প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু ক্লাবে পৌঁছে আমি জানতে পারি যে আমাকে আপনার কাছে আসতে হবে। তাই আমাকে অন্য ক্লায়েন্টের সাথে আমার পরিকল্পনা বাতিল করতে হয়েছে। মায়ের কথাগুলো নিজের মতো করে সাজিয়ে মিথ্যে বলে। এইগুলো শুনে আরমান তার হাতের মুঠো শক্ত করে নেয়। উঠে এসে মায়ের কাছে দাঁড়ায়। তারপর মায়াকে একবার উপর থেকে নিচ অব্দি দেখে নিয়ে বলে, তাহলে তুমি আজকে এই পোশাক পরে অন্য কাউকে খুশি করতে যাচ্ছিলে বুঝি? আরমান ব্যঙ্গাত্মক গলায় একথা বলল, কারণ আজ মায়ের পরনে ছিল সিম্পল 3 পিস, আবার মাথাতেও ওড়না দেওয়া। মায়া আমতা আমতা করে বলে, হ্যাঁ, আসলে আজ হোটেলে যাওয়ার কথা ছিল। আমি ওখানে আমার ড্রেস চেঞ্জ করে নিতাম। একেবারে হট ড্রেস পরে তো আর বাইরে বের হওয়া যায় না। আরমান তাচ্ছিল্য হেসে বসে, ও তাই বুঝি? এই কাজ করতে লজ্জা লাগছে না? আর হট ড্রেস পরে বাইরে বের হতে লজ্জা লাগছে না? বাহ, তোমার তো লজ্জা বলতে কিছু আছে তাহলে। মায়া আরমানের কথায় কষ্ট পেলেও তা মুখে প্রকাশ করে না। মুখে হাসি নিয়ে মায়া বলে, ও মিস্টার, এসব বাদ দেন, কাজের কথায় আসুন। আমি আমার কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরতে চাই। আরমানের মুখে অভিব্যক্তি আরও কঠিন হয়ে যায়। খুব তাড়া দেখছি তোমার এই কাজ করার জন্য। আচ্ছা যাও, আমার ডিনার নিয়ে আসো আমার রুমে। তোমার জন্য এখনও আমার ডিনার করা হয়নি। আর অবশ্যই নিজ হাতে রান্না করে আনবে। কথা শুনে মায়া যেন আকাশ থেকে বলে, হোয়াট? আমি মনে হয় ভুল শুনছি। কি বললেন, আরেকবার বলুন। আরমান চোখ সরু করে বলল, তুমি ঠিকই শুনছো। আমি তোমাকে বলছি আমার জন্য রান্না করতে। মায়া ভুরু কুঁচকে বলে, আমাকে কি আপনার বাড়ির মেট মনে হয়? আমি তো এখানে রান্না করতে আসিনি। আমার কাজটা ঠিক কী আপনি খুব ভালো করে জানেন। তাই আমি আপনার জন্য রান্না করতে পারবো না। আরমান, আমি তোমাকে কিনেছি পুরো 1 মাসের জন্য। 1 মাস, পুরো 1 মাস তুমি শুধু আমার বিছানায় থাকবে। আর এই 1 মাসে তোমাকে শুধু আমাকে খুশি করতে হবে। এই সময়ের মধ্যে অন্য কারো দিকে তাকাতেও পারবে না। আমি যা বলবো চুপচাপ শুনবে। আরমান শাহরিয়া মায়ের কানের কাছে এসে খুব লোভনীয় কণ্ঠে কথাগুলো বলল, যার কারণে মায়ের লোম খুব দাঁড়িয়ে গেল।
মায়া এক ঝটকা আরমানের থেকে দূরে সরে এলো। তারপর রাগ নিয়ে বলল, হ্যাঁ, আপনি আমায় কিনেছেন, কিন্তু এই কাজের জন্য তো নয়। আমার কাজ শুধু আপনাকে বিছানায় খুশি করা। আপনার বাড়ির কাজের লোক হয়ে তো আসেনি। আরমান, তুমি কি পেপার সাইন করার সময় দেখোনি ওখানে কি কি শর্ত দেওয়া ছিল? ওখানে স্পষ্ট করে বলা আছে, এই 1 মাস আমি যা বলবো তোমাকে আমার সব কথা শুনে চলতে হবে। তাতে ঘর মোছা হোক, রান্না করা হোক, আমার জামা কাপড় ধোয়া, আমি যা যা বলবো সব তোমায় শুনতে হবে। মায়া অবাক হবে, পেপার? কিসের পেপার? কী সব বলছেন আপনি? এই তো কথা তো ছিল না আরমান। এখানে আসার আগে কন্ট্রাক্ট পেপারে সাইন করে আসোনি তুমি? তোমার বস তোমার সাইন নেয়নি? আমার মনে হয় সেই পেপারটাও তোমার ওই ব্যাগে আছে, দেখে নিয়ে পড়তে পারো। মায়ের মনে পড়ে গেল পেপার সাইনের কথা। মায়া যখন ক্লাব থেকে বেরিয়ে এসেছিল তখন ওর বস আবারও ওকে কল করে ডাকে। মায়া গেলে মায়াকে একটা পেপার দেয় সাইন করার জন্য। মায়া জিজ্ঞাসা করলে জানায়, ওদের এখানে কাজে করাতে হলে এটাতে সাইন করতে হয়। মায়ার কোনো কিছু না ভেবে ওই পেপারে সাইন করে দেয়। সাইন করা হয়ে গেলে মায়াকে যেতে বলে। মায়া চলে আসলো, কিন্তু ক্লাব থেকে বেরোনোর আগে ওর বস আবারও পিছু পিছু ছুটে এসে একটা ফাইল ধরিয়ে দেয় মিস্টার আরমান শাওরিকে দেওয়ার জন্য। মায়া তাড়াতাড়ি ওর হাতে থাকা ব্যাগটা খুলে ফাইলটা বের করে, আর ফাইলটা থেকে বের করে সেই সাইনটা কাগজ, আর কাগজটা পড়ে দেখতে মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এটা একটা ডিল করা হয়েছে যেখানে মায়াকে 50 লক্ষ টাকার বদলে 1 মাসের জন্য কিনে নেওয়া হয়েছে মায়ের সম্মতিতে। এই 1 মাস আরমান যা যা বলবে মায়াকে সব শুনতে হবে। আর মায়া যদি এই ডিল ক্যান্সেল করতে চায় তাহলে মায়াকে 50 লক্ষ টাকা নেওয়ার বদলে 1 কোটি টাকা ফেরত দিতে হবে। মায়া আর ভাবতে পারছে না, মাথাটা যেন পুরো ফাঁকা ফাঁকা লাগছে। মায়া কাঁপা কাঁপা গলায় কোনো মতো বলে, কি? কিন্তু উনি তো আমায় মিথ্যে বলে সাইন করিয়েছিল। আর হ্যাঁ, এই 50 লক্ষ টাকা তো আমি নেইনি, ফাঁসানো হয়েছে আমাকে। আমি এই ডিল মানি না। আরমান, হ্যাঁ, 50 লক্ষ টাকা তুমি নেওনি ঠিক আছে, কিন্তু তোমার বস তো নিয়েছে। আর তোমার বস তোমাকে কি বলে সাইন করেছে সেটা তোমাদের ব্যাপার। আমি তো কাগজে সব সত্য লিখেই দিয়েছি। এখন তুমি যদি সত্য না পড়ো, সাইন করো, এতে আমার কিছু করার নেই। আরমান কথাগুলো বলতে বলতে মায়ের হাত থেকে ডিলের পেপারটা কেড়ে নিল। মায়া তো স্তব্ধ হয়ে গেছে। ওর সাথে কী হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। কিভাবে এই লোকটার সাথে থাকবে, যে ওর সাথে সংসার না করে ডিভোর্স দিয়ে দিয়েছে? আর মায়া তো ভালোবেসে ফেলেছিল এই লোককে। তাহলে কি করবে এখন? না, কিছুতে ও এই লোকটার সাথে থাকতে পারে না। মায়ার কোনো কিছু না ভেবে ওর ব্যাগ থেকে মোবাইল বের করে কল লাগায় ক্লাবের বসকে। ওপাশ থেকে কল রিসিভ হতে মায়া বলে, মায়া, স্যার কীভাবে পারলেন আমার সাথে এইভাবে প্রতারণা করতে? কেন আমাকে মিথ্যে বলে সাইন করালেন পেপার? ওপাশ থেকে ক্লাবের বস বলে উঠল, কিসের কথা বলছো মায়া? মায়া গলা জাহাজ নিয়ে বলল, যেই কন্ট্রাক্ট পেপারে আমাকে সাইন নিয়ে আপনি আমাকে বিক্রি করে 50 লক্ষ টাকার বদলে আরমান শাওরের কাছ থেকে, তার কথা বলছি, ক্লাবের বস। আমি তো বলছি যে আমাদের এখানে এই কাজ করতে হলে পেপারে সাইন করতে হয়। হ্যাঁ, কারোর সাথে রাত কাটাতে সাইন করতে হয় না, তবে কোনো ক্লায়েন্ট যদি কাউকে 1 সপ্তাহ বা তাকে তারও বেশি দিনের জন্য বুকিং করে, তাহলে আমরা পেপারে সাইন করে নিই। মায়া অসহায় গলা বলল, স্যার, আমি এই কাজটা করতে পারবো না, আপনি ওনার টাকাটা ফিরিয়ে দেন। ক্লাবের বস অবাক হয়ে বলল, হোয়াট, কী বলছো এটা তুমি? এটা কোনোভাবেই সম্ভব না। আমি ওনার থেকে টাকা নিয়েছি, আর কাগজটা তুমি পড়ে দেখো নি, সেটা তোমার ব্যাপার। আমরা তো আর জোর করে সাইন করিনি। আর কাগজটা পড়ে দেখছো তো, ডিল ক্যান্সেল হলে ওনাকে 1 কোটি টাকা ফেরত দিতে হবে। আর আমি তো নিয়েছি 50 লক্ষ টাকা, তাই ওনাকে তো আমি 1 কোটি টাকা দিতে পারবো না। আর তোমাকে এই 1 মাসের জন্য 50 লক্ষ টাকা দেওয়া হবে। তোমার তো ভাগ্য ভালো যে তুমি আরমান শাওরির মতো একজন ক্লায়েন্ট পেয়েছো, যে মেয়েরা এইসব সুযোগের জন্য মুখে থাকে, আর তুমি পেয়ে হারাতে চাইছো। মায়া, কিন্তু স্যার, তাই বলে আমি ওনার বাড়িতে কাজের লোকের মতো কাজ করব? ক্লাবের বস, হ্যাঁ, কাগজে তো লেখাই আছে উনি যা বলবেন তোমাকে তাই শুনতে হবে। তাই আর বেশি কথা না বাড়িয়ে উনি যা বলছেন করো। মায়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উনি ফোনটা কেটে দিল। আরমান এতক্ষণ সোফায় বসে সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে মায়ের কথা শুনছিল। কল কেটে দিয়ে আরমান সিগারেটটা অ্যাশট্রেতে গুঁজে দিয়ে মায়ের কাছে উঠে আসলো। তারপর মায়ের কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলা বলল, ভয় লাগছে মিস মায়া তালুকদার? ভয় নেই, আমি শুধু তোমায় দিয়ে আমার সমস্ত কাজ করাবো, তোমার গায়ে হাত দেব না। মনে নেই বলেছিলাম, এই আরমান সাহুটা যেই শরীরে একবার হাত দেয় সেই শরীরে দ্বিতীয়বার হাত দেয় না। আমি তোমাকে কাজের লোক বানিয়ে রাখতে চাই, তাই ভয় নেই। তুমি তো আমার নিজের শখ পূরণের জন্য সব কিছু করতে পারো, আর এই কাজ করতে পারবে না? আর এই কাজের জন্য যথেষ্ট পারিশ্রমিক দেওয়া হবে তোমায়। মায়া মনে মনে ভাবলো, এই কাজটা করা ভালোই হবে ওর জন্য। এই কাজটা করলে ওকে আর বিভিন্ন পুরুষের বিছানায় যেতে হবে না। হ্যাঁ, ওর একটু কষ্ট হবে, যেহেতু আরমানও
ভালোবাসতো না, ওর বাবার জন্য সব কষ্ট সহ্য করে নেবে। এই কাজটা ভালো হবে ওর জন্য। মায়া, আমি রাজি। আমার কি করতে হবে বলুন? আরমান, বাহ, আমি তো এটাই তো আমি চাইছিলাম। তোমার জন্য আমার এখনও ডিনার করা হয়নি। যাও গিয়ে গিয়ে রান্না করো। ওয়েট, রুবিকে ডাকি, ও তোমাকে সব বুঝিয়ে দেবে। এই বলে আরমান ইন্টারকমে রুবিকে কল করে ওর রুমে আসতে বলে। সবাই গিয়ে ল্যাপটপে কোলে নিয়ে বসলো। কিছুক্ষণের মধ্যে আরমানের ঘরের দরজায় নক হলো। আরমান আসার অনুমতি দিলে রুবি রুমে প্রবেশ করে। আরমান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রুবির দিকে তাকিয়ে বলল, আরমান, রুবি, ওর নাম মায়া, আজ থেকে তোমার জায়গায় ও কাজ করবে, তুমি ওকে সব বুঝিয়ে দাও। রুবি এটা শুনে ভীতি গেলে বলে, কিন্তু স্যার, উনি আমার জায়গায় কাজ করলে আমার কী হবে? আমি কোথায় যাব? বাড়িতে আমার অসুস্থ মা বাবা। রুবির কথার মাঝে আরমান ওকে থামিয়ে দিয়ে বলে, আরে থামো থামো, তোমার কাজ কেড়ে নিচ্ছি না আমি। তুমি তোমার মাইনে পেয়ে যাবে। তোমায় আমি 1 মাসের জন্য কাজ থেকে ছুটি দিচ্ছি, তার জায়গায় ও কাজ করবে। আর তুমি তোমার এই 1 মাসের মাইনেও পেয়ে যাবে, চিন্তা নেই। রুবি, কিন্তু স্যার, আমার তো ছুটির দরকার নেই, আমি আমার কাজগুলো করে নিতে পারবো। আরমান কিছুদিন রাগান্বিত হয়ে বলে, রুবি, আমার এটা একদম পছন্দ না রে, যে কেউ আমার কথার উপর কথা বলবে। তোমাকে যেটা বলা হয়েছে সেটা করো, এটা আমার অর্ডার। যাও ওনাকে রান্নাঘরটা দেখিয়ে দাও, উনি আমার জন্য রান্না করবে। তারপর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে ঘুরে বলল, আর হ্যাঁ মায়া, তোমাকে বলছি, তোমার হাতে সময় আছে মাত্র 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে রান্না করতে হবে। আর রুবি, তুমি বিশেষভাবে খেয়াল রাখবে যেন ওকে কেউ সাহায্য না করে। রুবি মাথা নেড়ে সায় জানায়, তারপর মায়ের দিকে তাকিয়ে বলে, আপনি আসুন আমার সাথে। এই বলে রুবি এগিয়ে যায় দরজার দিকে। মায়া যায় রুবির পিছনে, আর আরমান তাকিয়ে থাকে ওদের যাওয়ার। ওরা বেরিয়ে গেলে আরমানকে দীর্ঘশ্বাস ছেড়ে ল্যাপটপ সেন্টারে টেবিলে রেখে মাথা এলিয়ে দেয় সোফায়। ও কিছুতেই বুঝতে পারছে না ওর সাথে কী হচ্ছে। কেন এই মেয়েটাকে এভাবে কিনে নিল? শুধুই কি শাস্তি দেওয়ার জন্য? কিসের শাস্তি দিতে চাইছে ও মেয়েটাকে? এইসব ভাবছিল আরমান। ঠিক তখনই ওর ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আবিরের নাম। চলুন আবিরের পরিচয়টা দিয়ে দিই। আবিরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আবিরের মা বাবা কেউ নেই, ও অনাথ। কলেজে আরমান আর আবির একই সাথে পড়াশোনা করছে। তারপর আরমান বিদেশে চলে যায়, কিন্তু আবিরের সাথে যোগাযোগ ছিল না। আরমান বিজনেস জয়েন করলে আবির ডেকে নেয় ওর সাথে। আবির আগে ভাড়া বাড়িতে থাকতো, এখন আরমানদের বাড়িতে থাকে। আরমানের দাদুই জোর করে নিয়ে এসেছিল। আবির আরমানের বিয়ে কম বন্ধু বেশি। আরমান ফোন রিসিভ করতে ওপাশ থেকে আবির বলে উঠলো, কংগ্রাচুলেশন ভাই, মিটিং সাকসেসফুল হয়েছে, ডিলটা পেয়ে গেছি আমরা। আরমান, ওকে। আবির, কি ওকে? এত বড় একটা ডিল পাইয়ে দিলাম আমি, আর তুই শুধু ওকে? অন্তত একটা থ্যাঙ্কস জানা। আমার মেসেজ দেখিয়ে বলল, পারবো না থ্যাঙ্কস জানাতে, পরে ডিল ক্যান্সেল করে দে। আবির অবাক হয়ে বলল, আরে কী ব্যাপার, মেজাজ এত গরম কেন? আরমান, রাখ তো তোর ফালতু কথা, কাজের কথা বল। মাইশার কোনো খবর পেয়েছিস? আবির, আমি এত বড় একটা মিটিং সাকসেসফুল করলাম আর এটা তোর ফালতু মনে হচ্ছে? সব সময় শুধু মাইশা, মাইশা আর মাইশা। তোর মাইশা জাহান্নামে। আবির, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আবিরকে পুরো কথা শেষ করতে না দিয়ে আরমান চিল্লিয়ে উঠল। আবির বুঝতে পারল ও কি বলতে যাচ্ছিল, তাই ছোট করে উত্তর দিল, সরি, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। আর কিছু না বলে আবির ফোনটা কেটে দিল। আরমান রাগে ফোনটা ছুঁড়ে মারল সোফার উপর। তারপর 2 হাত দিয়ে মাথা চেপে ধরে সোফায় বসে পড়ল। আমাদের নায়কের বুদ্ধি আছে, তাই ফোনটা সোফায় ছুঁড়ে মেরেছে। অন্য নায়কের মতো হলে রাগের মাথায় মেঝেতে ছুঁড়ে মারত, তাহলে ফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। হি হি। চলবে। আমার নিষ্ঠুর ভালোবাসা প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধীরে ধীরে সব পর্ব আসবে। যদি ভালো লাগে নেক্সট পর্বের জন্য মেসেজ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।